ঠিক যখনই ঢুকবেন নয়ন প্যাটার্ন হয়ে ঠিক বাদিকে তাকাবেন, একটা দেখবেন বড় ঘোড়া আছে, বড় ঘোড়া আছে, ঠিক তার পাশে আছে দোতলায় যে সিট দিয়ে যাবেন রাস্তা, কেউ কিছু বলবেন। আপনি বৈদ্যপুর, ঠিক মনসামঙ্গল কাব্যে বর্ণিত সেই গ্রাম বদ্যিপুরে আজ আমরা। কলকাতা থেকে সামান্য দূরে এই ঐতিহাসিক পৌরাণিক সাহিত্যিক গ্রামে যখন আপনি ঢুকবেন, তখন এই অসাধারণ প্রাচীন টেরাকোটা সমৃদ্ধ মন্দির দুটি আপনাকে স্বাগত জানাবে। তবে এইটুকুতেই কিন্তু আমরা খুশি হব না, আমরা এগিয়ে চলব একটু দূরে, সামান্য দুপা, বৈদ্যপুর মূল আকর্ষণ রাজবাড়ির দিকে। পৌঁছে গেছি রাজবাড়ির মূল ফটকে। আদ্যপান্ত সাবেকিয়ানায় মোড়া বৈদ্যপুর নন্দীদের রাজবাড়ির ফটকের মুখেই উপরেই বিশাল গণেশ মূর্তি। এইবার মূল রাজবাড়িতে প্রবেশ। মূল রাজবাড়ি বা স্থানীয়দের ভাষায় পুজো বাড়িতে আমরা প্রথম প্রবেশ করে বুঝতে পারলাম, অনুভব করলাম, কষ্ট করে, খুব কম কষ্ট করে অনেক দুরন্ত জায়গায় চলে এসেছি। এসে দেখলাম এখানে দুর্গাপুজোর সঙ্গে কালী পুজোর প্রস্তুতিও চলছে তুঙ্গে। এখানে জন্মাষ্টমী থেকে দোল, দুর্গোৎসব, নানান অনুষ্ঠান ধুমধাম সহকারে পালিত হয়। পারলে একবার এসে দেখতেই পারেন, মিস করলে আপনারই লোকসান। এই দুর্দান্ত সুসজ্জিত রাজবাড়িটি তৈরি হয় আনুমানিক 1832 থেকে 35 খ্রিস্টাব্দের মধ্যে। আজকের হালিশহর বা মতান্তরে বর্ধমানের মেমারিতে বসবাস করতেন নন্দীরা। খুবই দুরবস্থা ছিল তাদের। সেখান থেকে চলে আসেন এই বৈদ্যপুর গ্রামে। অজপাড়া গাঁ জঙ্গলে ভর্তি। সেখান থেকেই মাথায় করে গরুর গাড়ি করে নুন, সুপারি, মশলার ব্যবসা করে বিশাল পয়সা করেন এবং পরবর্তীকালে বর্ধমান মহারাজা তৈজস চন্দ্রের কাছ থেকে জমিদারি পত্তনের অনুমতি পান এবং এই শুরু হয় তাদের জয়যাত্রা। প্রসঙ্গে বলে রাখি, পান্ডুয়ার কাছে যে জাম গ্রাম নন্দীবাড়ি, সেও কিন্তু এই নন্দীবাড়িদেরই বংশধর। এই রাজবাড়ির মধ্যেই রয়েছে তাঁদের সুপ্রাচীন কুলদেবতা রাজরাজেশ্বরীর মন্দির। দেখে নিন। সাবেকিয়ানা এবং বনাদিয়ানার আঁচ প্রতি মুহূর্তে আপনি টের পাবেন এখানে। আপনি এখানে অবাঞ্ছিত নন এবং কতটা উষ্ণতায় আপনাকে অভ্যর্থনা জানানো হবে, এই প্রবীণ মানুষটি তিনি আমাদের ইতিহাস তুলে দিলেন খুব সযত্নে। দেখুন, ছবি তুললে কেউ কিছু না, ক্যামেরা হলেই আমি বলবো যে পয়সা লাগবে, ক্যামেরা হলেই পয়সা লাগবে, আর এতে হলে কোনো পয়সা লাগবে। আপনি তুলুন, আমি যতক্ষণ খুশি তুলুন, কিচ্ছু আছে। তাঁর পরামর্শ মতো রাজবাড়ি থেকে বেরিয়ে আমরা চললাম কাছারি বাড়ির দিকে। সামনেই পেয়ে গেলাম সেই প্রাচীন নববধখানা, যেখানে সঙ্গীতের আসল বস্তু নানান অনুষ্ঠানে।
রহমতখানা পার হয়ে কাছারি বাড়ি এবং তার উল্টো দিকেই বৈঠকখানা বাড়ি। নিও ক্লাসিক্যাল শৈলীর অপূর্ব নিদর্শন এই বাড়িটি। গথিক শৈলীর থাম আর ঝুলবান বারান্দাওয়ালা রঙিন কাঁচ বিশিষ্ট বৈঠকখানা বাড়ি দেখে মুগ্ধ হয়ে আমরা উল্টো দিকে কাছারি বাড়িতে প্রবেশ করলাম। এই বাড়িটি প্রায় ধ্বংসের মুখে, তবুও তার চমৎকারিত্ব আপনাকে মুগ্ধ করবে। এবার চলে আসুন গোপন সুড়ঙ্গ পথ দিয়ে কাছারি বাড়ির ছাদে। এইখান থেকে বৈদ্যপুর নন্দী রাজবাড়িকে দেখুন, দারুণ লাগবে। এবং দেখুন বৈঠকখানা গড়কে। এই সামনে দেখা যাচ্ছে ওই রাজবাড়ি যেখানে আমরা গেছিলাম। ঠুমরি, দাদরা আর নুপুরের আওয়াজে গমগম করতো এই বৈঠকখানা বাড়ি। আমরা একটু আগেই এখান দিয়ে এলাম। কি অপূর্ব! এবার সেই সুড়ঙ্গ পথ দিয়ে নিচে নামার পালা। এবার যদি মনে করেন আমাদের বৈদ্যপুর ভ্রমণ শেষ হয়ে গেল, তাহলে কিন্তু ভুল। শুরু হলো বলা যায়। আমরা কাছারি বাড়ি সংলগ্ন আর একটা বাড়িতে প্রবেশ করলাম, ঠিক আগের রাজবাড়ির মতো, কিন্তু এর শৈলী, রং, বৈশিষ্ট্য একটু ভিন্ন। অপূর্ব এক রাজবাড়ি এটিও পুজো বাড়ি, কাছারি বাড়ির। দেখুন ভিডিওটি কেমন লাগছে অবশ্যই মতামত দিয়ে জানিয়ে আমাদের উৎসাহিত করবেন, সমালোচনাও করবেন আশা করি। আপনাদের মতামত এবং সমালোচনা আমাদের কিন্তু মূল পাথেয়। এমন একটা গ্রামে এত ঐশ্বর্য পাব আশা করিনি। আমাদের আনন্দ দ্বিগুণ হতে চলছে, দ্বিগুণ। এবার এখানেও থামলে চলবে না। আমরা এখান থেকে বেরিয়ে এবার যাব রাসমঞ্চ দেখতে এই নন্দীবাড়ি। কাছারি বাড়ি থেকে বেরিয়ে সামনেই ছোট্ট সুন্দর অষ্টাদশ শতাব্দীর সেই রাসমঞ্চ, যেখানে আজও রাস পূর্ণিমায় পুজো হয়, অনুষ্ঠান হয়। একবার এসে দেখতেই পারেন। এরপর আবার শিব মন্দির, ছোট্ট দোলমঞ্চ পেরিয়ে আমরা এলাম নীল মন্দির নামে স্থানীয়ভাবে খ্যাত বৃন্দাবন চন্দ্রের মন্দিরে। কি অপূর্ব এই ছোট্ট মন্দিরটি! দেখুন শৈলীতে, নির্মাণে অপূর্ব কলাকৌশল। সিনেমা
সিরিয়াল, ভিডিওগ্রাফি, রিলস যারা পছন্দ করেন তাদের কিন্তু শুটিংয়ের জন্য এবার নতুন স্পটের ভাবনা চিন্তার সুযোগ একটা করে দিলাম। বাংলার বৈদ্যপুরের বেঞ্চমার্ক বলে যদি কিছু হয় তাহলে কিন্তু এই জোড়া দেউল। (1550 খ্রিস্টাব্দে নির্মিত ওড়িশার নির্মাণ শৈলীর আদলে এই জোড়া দেউল একটি 30 ফুট এবং একটি 20 ফুট আপনাকে স্তম্ভিত করে রাখবে। বর্তমানে এটি ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ কর্তৃক সংরক্ষিত। কলকাতা থেকে কয়েক ঘন্টার মধ্যে একদিনে এত কিছু দেখার পর এখন আপনি বলতেই পারেন কিভাবে আসব, তাহলে সেটা জানাই। সব থেকে সুবিধা হবে হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে অম্বিকা কানলা স্টেশনে নামা। সেখানে অম্বিকা কানলা ভ্রমণও সম্ভব হয়ে যাবে এবং কানলা স্টেশনে নেমে এই যে বোর্ডটা, এই বোর্ডটা অর্থাৎ ট্রেনটা যেদিকে যাবে একটা লেভেল ক্রসিং পড়বে। হেঁটে সেই লেভেল ক্রসিংয়ে এসে সেখান থেকেই বাস, টোটো এবং অটো পাবেন। একটা টোটো বা অটো বৈদ্যপুর নিয়ে যাবে এবং কানলায় আপনাকে স্টেশনে ফিরিয়ে দেবে। 400 থেকে 450 টাকা নেবে। অপূর্ব এই পথ দিয়ে আপনি যাবেন। আর একটা পথ হাওড়া থেকে বর্ধমান মেন লোকালে চড়ে বঞ্চি স্টেশনে নামুন। সেখান থেকে বাসে বৈদ্যপুর আসুন মাত্র 10 টাকা ভাড়ায়, অথবা সেখান থেকে একটা টোটো 200 টাকা দিয়ে রিজার্ভ করে চলে আসুন বৈদ্যপুর। কলকাতা থেকে যারা গাড়িতে আসবেন NH-19 ধরে মগরা গুড়াপ ক্রসিংয়ে একটা এক্সিট পাবেন। সেখান থেকে একটু এগিয়ে 9 কিলোমিটার দূরে বৈদ্যপুর। একটা কথা জেনে রাখা ভালো, বৈদ্যপুর এখানে কিন্তু ভালো খাবার দাবারের দোকান পাবেন না। এই জন্য সব থেকে ভালো হবে কানলায় আসা। আমরা যেমন কানলায় পুরনো বাসস্ট্যান্ডে রলিকে খাওয়া দাওয়া করলাম। একদিনের বৈদ্যপুর ট্যুর আমাদের মুগ্ধ করেছে। আপনার কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব এবং লাইক পছন্দ হলে